তো বিবিসি তো জাজ না, ওরা তো জাজের সিটে বসে গেছে। তাও আবার যদি ফেয়ার জাজ হতো, ফেয়ার জাজ হলে জাজরা কি করে ইউনাইটেড কিংডমে আপনার দুই সাইডের কথাটা তুলে ধরে তারপর জাজ নিজের অপিনিয়ন। আমি মনে করি এটা শাস্তিযোগ্য অপরাধ করেছে রিপোর্টে, যেভাবে রিপোর্টটা প্রেজেন্ট করেছে। আমি আপনি যদি একজনের বক্তব্য তুলে ধরেন তাহলে সাথে সাথে তার বিপক্ষের দলেরও বা বিপক্ষের লোকেরও বক্তব্য আপনি তুলে ধরবেন। আপনি সাথে সাথে না তুলে অনেক পরে তুলে ধরেন তাহলে কিন্তু এটা এক ধরনের পক্ষপাতিত্ব হয়ে যায়। কারণ একজন লোক ওই প্রোগ্রামটা ধরেন শেষ পর্যন্ত শুনলো না, তো শেষ পর্যন্ত দেখলেন না উনি, তবে তো ওনার সুযোগই হলো না যে অপরপক্ষের কথাটা শোনার। এইভাবে উনি কিন্তু একজনের গল্পটা বলে দিলেন, আরেকজনের গল্পটা উনি সুযোগই পেল না। আপনার কথাগুলো শুনে মনে হয় যে আপনি একজনকে ধরার জন্য এই কথাগুলো বলছেন, অনেকগুলো কারণে মনে হতে পারে। আপনি এমন ভাবে বলছেন, একজন সম্পর্কে যদি বলেন কোন কথা যেটা ওনার বিপক্ষে যায় বা ওনাকে ছোট করে দেখা হয় বা ওনাকে অপরাধী হিসেবে দেখা হয়, তাহলে আপনার একটা ডিউটি আছে ওনার পক্ষ থেকে, ওনার কাছ থেকে কথাগুলো শোনা। উনার বক্তব্য কি, উনি কি বলতে চান, উনার কথাগুলো শোনালেন না, অথচ উনার বিরুদ্ধে যা কথাবার্তা বলছে তাদের কথাবার্তা শোনালেন। এটাও কিন্তু একটা পক্ষপাতিত্বমূলক ব্যাপার সেবার। এবং আমি আপনার কাছে এক্সপ্লানেশন চাইবো, এবং সেটা কি বিবিসির রিপোর্টে এথিক্যাল কম্পোনেন্টটা ফলো করে কিনা, বা তাদের যে জার্নালিস্টিক যে জায়গাগুলো সেগুলো ফলো করে। দেখুন, এই কথাটা এই যে অডিওতে বলা হচ্ছে যে ইউজ লেথাল ওয়েপন্স, কিন্তু লেথাল ওয়েপন্স কার এগেইনস্টে, কোন কনটেক্সটে, এইটা কিন্তু বলে না। ওনারা চালিয়ে দিচ্ছে যে এটা যেন, এটা চালিয়ে দিচ্ছে মানে নিজেরাই তৈরি করে নিচ্ছে, একটা ন্যারেটিভ তৈরি করতেছে যে আপনার ওই 1400 মানুষ মারা গিয়েছেন জুলাই বা আগস্টের 5 তারিখ পর্যন্ত, এই ধরনের একটা, এই কথাটা বলে একটা ন্যারেটিভ চালিয়ে দিচ্ছে। মানে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে উনার অর্ডারে মানুষ মারা গিয়েছে। কাকে বলেছে সেটাও তো বলা হয়েছে, কাকে বলা হয়েছে, এগুলার কিন্তু কোনো এভিডেন্স এই রিপোর্টে নাই। এবং এই রিপোর্টে শুধুমাত্র এই ছোট্ট একটা অংশ, কয়েক সেকেন্ডের, এটা দিয়ে 18 সেকেন্ডের ওনার একটা বিশাল গল্প বানিয়ে আনছেন, এবং যে গল্পটা বানিয়েছেন ওইটার পক্ষে ওনারা কোনো এভিডেন্স ফাইল দেখানো রিপোর্টে দেন নাই। কোনো ওটা নিয়ে ওনারা কোনো কাজ করেছেন কিনা, করলে কি কাজ করেছেন, এটাও ওনাদের বলার দায়িত্বের মধ্যে ছিল। সবচেয়ে বড় কথা, এই যে 18 সেকেন্ডের কথা থেকে ওনারা একটা কনক্লুসিভ, অনেকটা জাজমেন্ট দিয়ে দিচ্ছেন, অনেকটা কোর্টের মতো একটা জাজমেন্ট, যে এইটার কারণে আমরা ধরে নিলাম যে উনি এটা বলছেন এবং এই কারণে মানুষ মারা গেছে। ব্যাপারটা এত সহজ না। আর্টিকেলে কিন্তু এই যেহেতু আপনি মৃত্যুর কথাটা বললেন, এখানে তারা ইউএন যে জাতিসংঘের প্রতিবেদনটা সেটাকে কোট করে বলতেছে যে 1400 মানুষ মারা গেছে। আবার এই প্রতিবেদনটা কিন্তু 5ই আগস্টের যাত্রাবাড়ির কনটেক্সটে করা। আপনি যদি ওভারঅল দেখেন, তো এইটা আপনি কিভাবে এই যে 1400 মৃত্যু বলে দিচ্ছে? এটা খুব বিউটিফুল এক্সাম্পল বিবিসি কিভাবে পক্ষপাতিত্বমূলক রিপোর্টটা করেছে। এই লাইনটাই হচ্ছে তাদের জন্য আত্মঘাতী হয়ে পড়েছে বিবিসির জন্য। কারণ হচ্ছে যে এই ইউনাইটেড নেশন ইনভেস্টিগেশন বলে নাই যে 1400 লোক মারা গিয়েছে 5 তারিখের আগে বা 5 তারিখ পর্যন্ত, তারা বলেছে 15ই আগস্ট পর্যন্ত। ধরে নিলাম ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যে ইউনাইটেড নেশনস এই বডিটার ইনভেস্টিগেশনটা ঠিক ছিল, ধরে নিলাম ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। আমার ওটা নিয়ে অনেক সমালোচনা আছে, ওটা অন্য আলোচনা। যদি ওইটাকে, যেহেতু ওরা কোট করেছে, ওইটা যদি সত্য ধরে নেই, তাহলে তো বিবিসির দায়িত্ব ছিল এখানে বলা যে ইউনাইটেড নেশনস এর সেই ইনভেস্টিগেশন রিপোর্ট 5 তারিখ পর্যন্ত তারা বলতে চাচ্ছে 700-এর আশেপাশে মারা গিয়েছেন, এবং 5 তারিখ থেকে 15ই আগস্ট পর্যন্ত প্রায় আরো 700-এর মতো মারা গিয়েছেন। তাহলে তো একটা জিনিস বোঝা যেত যে ওনারা যে লিঙ্ক করতেছেন এই অডিওর সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ফেলে, ওইটা 1400 মানুষের মৃত্যুর সাথে কানেক্টেড না, ওটা 5 তারিখ পর্যন্ত কানেক্টেড হলেও হতে পারে। আমি ব্যক্তিগতভাবে বলছি না এটা ওনার অডিও বা উনি এটা অর্ডার দিয়েছেন, এটা একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিলেন, যে জেনারেলি বলে দিলেন 1400 মানুষ মারা গিয়েছে, এবং এমন ভাবে বিবিসি প্রেজেন্ট করলো একজন লিডারের, এটা পড়লেই মনে হবে, এটাই মনে হবে যে উনি এই 1400 মানুষের সাথে সরাসরি কানেক্টেড। হোয়ারএজ ইউএন রিপোর্ট ইটসেলফ এটা বলে না এই 1400 মানুষ 5 তারিখ পর্যন্ত মারা গিয়েছে, ওরা বলেছে 15ই আগস্ট পর্যন্ত। তো আপনি দেখেন ব্যাপারটা
কিভাবে মিসলিডিং, কিভাবে বিবিসি এটা ক্লারিফাই করে দেওয়া উচিত ছিল এই ব্যাপারটা ক্লিয়ারলি। ওই রিপোর্টে আসলে কি বলা হয়েছে, ওনারা জেনারেলি কথাটা বলেছে, জেনারেলি কথাটা বলে কি করলো, ওরা একটা পক্ষপাতমূলক কথাটা বললো। অথচ এই স্টুডেন্ট সমন্বয়করা ডক্টর ইউনূস সাহেবের রেজিমের অধীনে, উনার অবৈধ সরকারের অধীনে অনেক অনেক লোক মারা গিয়েছে আপ টু 15th of August অ্যাকর্ডিং টু ইনভেস্টিগেশন রিপোর্ট, টোটাল 1400। খুব বেমালুম বিবিসি রিপোর্ট এই কথাটা বললো না, ইগনোর করে গেল, চেপে গেল। আর্টিকেল দেখেন এখানে, জাস্ট আপনার আলোচনায় সুবিধা দেখেন, the leaked audio of Hasina's conversation with an unidentified senior government official is the most significant evidence yet. তারা আনআইডেন্টিফাইড সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালের সাথে কথাটা আইডেন্টিফাই করতে পারেনি কাকে বলছে, এবং সেটাকেই তারা মোস্ট ইম্পর্টেন্ট এভিডেন্স বলতেছে এই পর্যন্ত। মানে আপনি যেভাবে কথা বলছিলেন আমি জাস্ট একটু ধরিয়ে দিলাম যে আমি সংগতি পাচ্ছি না, তাদের দাবি, তাদের লেখা, এগুলো আমি ঠিক মেলাতে পারছি না। আপনার ভার্সনটা মানে ভাষ্যটা কি? প্রথম কথা হচ্ছে উনারা অ্যাসার্ট করতেছেন, উনারা কনক্লুসিভলি বলতেছেন যেটা মোস্ট সিগনিফিকেন্ট এভিডেন্স, ওয়াহেজ কার সাথে কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী ওটা আইডেন্টিফাই করতে পারেননি, নাম্বার আপনি যেটা বললেন। এবং সবচেয়ে বড় কথা কোন কনটেক্সটে এই কথাগুলো, কোন কনটেক্সট, যদি হয়েও থাকে কোন কনটেক্সট হয়েছিল এটাও বলতে পারেননি। এবং এটা হচ্ছে যে একটা সিলেক্টিভ অংশ তুলে ধরছেন, পুরো কনভারসেশন তুলে ধরেন নাই। আপনি একটা কথার ছোট্ট একটা অংশ যদি তুলে ধরেন, আমি বললাম যে ওরা বলছে আমি মারছি, আমি তো মারি নাই, তো আমি মারছি এটা যদি তুলে ধরেন, আর পরে যে বললাম আমি মারি নাই, তাহলে যিনি রিডার উনি তো বুঝতে পারলো না আসলে ঘটনাটা কি, যে এই যে পুরো কনটেক্সট, কোন সময়ে, কবে, কার সাথে কথা হয়েছিল, অথচ ওটা হয়ে গেল মোস্ট সিগনিফিকেন্ট এভিডেন্স, এবং ওটা ওনাদের কনক্লুসিভলি ওনারা বলতেছেন মোস্ট সিগনিফিকেন্ট এভিডেন্স। টবি ক্যাডম্যান এই কারেন্ট আইসিটিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা যে একটা বিচারের ব্যবস্থা করছে, প্রহসনমূলক বিচারের ব্যবস্থা করছে, ওটার কিন্তু অ্যাডভাইজার প্রসিকিউশন টিমের। তো প্রসিকিউশন টিমের অ্যাডভাইজারের বক্তব্যটা উনি তুলে ধরলেন, উনি তুলে ধরতেই পারেন, এটা নিয়ে আমার আপত্তি নেই। প্রশ্ন হচ্ছে তাহলে ডিফেন্সের বক্তব্যটা তুলে ধরেন। আপনি ডিফেন্স লয়ারকে যদি খুঁজে নাও পান, একজন নিউট্রাল মানবাধিকার কর্মী, একজন সাংবাদিক, ওদের বক্তব্য তুলে ধরেন কাউন্টার করার জন্য। পরিষ্কারভাবে উনি এটা করেননি, অর্থাৎ উনি নিউজটাকে ব্যালেন্সড করেননি। ব্যালেন্স মানে কি, একজনের পক্ষে, একটা সাইডের পক্ষে কথা বলছেন উনি, তাদের নেগেটিভ, তাদের দাবিগুলো, কিন্তু তাদের বিপক্ষে যে নেগেটিভ বা দাবি যেটা আছে ডিফেন্সের সাইডের, ওটার পক্ষ থেকে ওদের কোনো রিপ্রেজেন্টেটিভ বা ওদের পক্ষ থেকে কারো কথা বা ইন্ডিপেন্ডেন্ট কারো কথা আপনি তুলে ধরলেন না। পরিষ্কারভাবে আপনি একটি গল্প প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ করার চেষ্টা করতেছেন। একজন পাঠকের কি মনে হবে, একজন পাঠক এটা পড়ে যখন আদার সাইডের কথাটা শুনবেন না, জানবেন না, তখন তো পাঠক ইনফ্লুয়েসড হয়ে যাবে। এই যে এইভাবে ইনফ্লুয়েন্স করা একজনকে, রিডারকে বা একজন দর্শককে অন্য সাইডের কথা না শুনতে দিয়ে, এটাই হচ্ছে ব্রিচ অফ জার্নালিস্টিক কোড। আপনি ইম্পার্শিয়াল থাকলেন না, আপনি পক্ষপাতিত্বমূলক আচরণ করলেন এই রিপোর্টিং করার সময়। এগুলা ধরার জন্যই বিবিসির ওন কোড অফ কন্ডাক্ট আছে, এগুলার শাস্তি দেওয়ার জন্য অফকম ব্যবস্থা নেয়। এগুলা হয়, নিয়মিত হয় না। বাংলাদেশে যেরকম খুব নিয়মিত হয়, এখানে এরকম নিয়মিত হয় না, স্ট্যান্ডার্ডটা অনেক হাই, কিন্তু মাঝে মধ্যেই হয়ে থাকে, এবং হয়ে থাকে বলেই মাঝে মধ্যে এরা শাস্তিও পায়। বিবিসি লিখেছে যে Earshot found no evidence the speech had been edited or manipulated and said it was highly unlikely to have been synthetically generated. তারা আবার বলতেছে যে এই অডিও কলটা জেনুইন, এবং তারা যে একটা ল্যাবে অ্যানালিসিস করছে এবং সেখানে তারা বলতেছে যে ইজ হাইলি আনলাইকলি টু বি এডিটেড, তার মানে ইজ হাইলি লাইকলি টু বি জেনুইন। এইটা মানে এই জায়গাটা আপনি কি মনে করেন? আচ্ছা, এখানে এই যে আপনার এই কি নাম এয়ারশটের কমেন্টসটা ওনারা তুলে ধরলেন, এটা তুলে ধরার সাথে সাথে যে ওনারা আবার কনক্লুশন ড্র করলেন বিবিসি, যে উনার কথায় মানুষ মারা হয়েছে, এটা যে কতটুকু ফ্লড, কত, এটা আপনাকে এখন বলছি আমি এই জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে। প্রথম কথা হচ্ছে
এটা টেকনিক্যাল কথাবার্তা বলছেন। এখানে বলা উচিত ছিল এট দ্য সেম টাইম যে there is a possibility to be fake। যখন বলা হয় যে এটি হাইলি আনলাইকলি টু বি ফেক, তার মানে হচ্ছে যে এটা যেরকম এটা ফেক না হওয়ার সম্ভাবনা খুব বেশি, এট দ্য সেম টাইম বলতে হবে ফেক হওয়ার একটা সম্ভাবনাও আছে। আপনি তো একটা সাইডের গল্প বললেন, বিবিসি তো একটা সাইডের গল্প বললো, কিন্তু এটার কথা মানে এটা না দিস ইজ নট ফেক, কিন্তু ওনারা এমন ভাবে প্রেজেন্ট করতেছেন as if this is not fake। অথচ এয়ারশট কিন্তু দিস ইজ নট ফেক বলে নাই, কিন্তু হাইলি আনলাইকলি টু বি ফেক। তার মানে এটার অর্থ হচ্ছে যে although it is highly unlikely to be fake, but there is a possibility it may be fake। আমরা according to এয়ারশটের রিপোর্ট অনুযায়ী কিন্তু এই যে পসিবিলিটিটা বিবিসি এজ এ জার্নালিস্ট তুলে ধরা দরকার ছিল। উনি একটা সাইডের নেগেটিভ তুলে ধরছেন, আরেকটা সাইডের এই কথাটাকে উনি রাইটলি প্রেজেন্ট করেন নাই। আরেকটা কথা আছে, উনি আপনার এই যে কথাগুলা এয়ারশট কার সাথে কথা বলা হয়েছে এটা বলে নাই। এর সাথে এখানে এই এয়ারশটেরা ব্যাখ্যাও দেয় নাই যে এটা কি পিসফুল প্রটেস্টারদের এগেইনস্টে গুলি করার কথা বলা হয়েছে নাকি সন্ত্রাসীদের এগেইনস্টে বলে করা হয়েছে, আত্মরক্ষার ক্ষেত্রে বলা হয়েছে, এটার কোনো ব্যাখ্যা নাই। এবং অথবা এটা কোন হিটেড কনটেক্সটে, কোন একটা হিটেড কনটেক্সটে আসছে কিনা, কোন সময় বলা হয়েছে, এই ফরেনসিক বিষয়গুলো এখানে নাই। এত জেনারেলাইজড ভাষা একটা কথা, ওটা আবার মোস্ট সিগনিফিকেন্ট এভিডেন্স ওনারা বিবিসি দাবি করতেছে, আপনার টমি কেটম্যান দাবি করতেছে। তো এইটার উপর ভিত্তি করে বিবিসি কিভাবে সুনিশ্চিত ভাবে বলে দেয় যে উনি এটার অর্ডার করেছিলেন। তো বিবিসি তো জাজ না, ওরা তো জাজের সিটে বসে গেছে। তাও আবার যদি ফেয়ার জাজ হতো, ফেয়ার জাজ হলে জাজরা কি করে ইউনাইটেড কিংডমে আপনার দুই সাইডের কথাটা তুলে ধরে তারপর জাজ নিজের অপিনিয়ন দেন। এটাই কিন্তু জাজদের প্র্যাকটিস, বাংলাদেশেও তাই হয় আমি যতটুকু জানি। এটা তো ইউনিভার্সাল প্র্যাকটিস অ্যাপ্রোচ। দুই সাইডের আর্গুমেন্ট তুলে ধরে তারপর জাজ ওনার নিজের মতামত দেন। ওরা জাজের ভূমিকায় বসেছেন ঠিকই, কিন্তু ওই ফেয়ার জাজের ভূমিকায় বসেন নাই, দুই সাইডের কথা তুলে ধরেন নাই। কোথায় বলেন, মানে আরো তো কনফিউশন হচ্ছে যে এটা কি অন্য কোথাও থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেট করা কিনা, এটা আগের কোন ফোন আলাপ কিনা, এ ধরনের নানা রকমের কনফিউজিং স্টেটমেন্ট এখন আসতেছে। তো বিবিসি এবং আমি অবশ্য কোয়ান্টিটেটিভ রিসার্চার, আমরা যখন বলি হাইলি লাইকলি আমরা কিন্তু একটা পার্সেন্টেজ দিয়ে দিই যে আই এম 95% কনফিডেন্ট দ্যাট ইট ইজ ট্রু। কিন্তু হাইলি লাইকলি ইজ এ ভেগ টার্ম, মানে হাইলি লাইকলি আউট অফ 0 to 100 এই স্কেলে এটা কোন জায়গায়, তাই না? ইট ক্যান বি 55%, ইট ক্যান বি 70%, ইট ক্যান বি 90%। সো ইটস হাইলি লাইকলিটা একটা ভেগ টার্ম। মানে এখানে এটা অ্যাবসলিউটলি ফেক হয় নাই, অথবা মানে এটা ফেক হয় নাই, অ্যাবসলিউটলি এই ক্লেম তো এয়ারশট করছে না, কিন্তু ওনারা এমন ভাবে প্রেজেন্ট করছেন যে ওটাই এয়ারশট করতেছে। ওটা যদি সাথে সাথে বলে দেওয়া হতো যে হ্যাঁ এটার মানে কিন্তু অ্যাবসলিউটলি এটা ফেক, মানে এটা ফেক না, এটা কিন্তু এয়ারশট বলছে না, এটা ফেক হলেও হতে পারে, এই কমেন্টটা বিবিসির কাছে এক্সপেক্টেড ছিল। এই অ্যাপ্রোচটা বিবিসি সচেতন ভাবে এই কথাগুলো অ্যাভয়েড করে গিয়েছে। কারণ এটা বললে ওনারা যে নেগেটিভটা প্রকাশ করতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়করা এবং এই অবৈধ সরকার, ওইটা একটু ইমব্যালেন্স হয়ে যায়। তো এই জন্য ওনারা বলেন নাই, ওনারা ওমিট করে গেছেন। দেখেন 1400 মৃত্যুর কথা বলেছেন, অথচ বলেন নাই 5 তারিখের পর থেকে কত ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, সনাতন ধর্মমন্দিরকে মারা হয়েছে, আওয়ামী লীগ কর্মীদেরকে মারা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে, সংক্ষেপে 44 জন পুলিশ হত্যা করা হয়েছে বলেছে। অথচ পত্রিকারই রিপোর্ট আছে, আমি প্রমাণ করে দিতে পারবো, হান্ড্রেডস অফ পুলিশ ওয়ার কিল্ড, ইন্টারন্যাশনাল পত্রিকায় রিপোর্ট আসছে। ওনাদের তো এই রিসার্চটা করার দায়িত্ব ছিল, নিশ্চয়ই করেছেন, তারপরে তুলেন নাই। আর যদি দায়িত্ব পালন না করেন অর্থাৎ ডিউ ডিলিজেন্স না করে থাকেন, তাহলে এটাও একটা ব্রিচ। আর এটাও একটা ব্রিচ। তার মানে হোয়াট নেক্সট? তাহলে এই যে আপনি যে কমপ্লেইন করলেন তারপরে কি হবে?
আচ্ছা, এটা বলার আগে খুব সংক্ষেপে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনার পুরো জিনিসটা, এই যে পুরো রিপোর্টটা দেখলে এটা কেউ বুঝতেই পারবে না যে এখানে সমন্বয়ক ডক্টর মোহাম্মদ ইউনূসের রেজিমের আন্ডারে অসংখ্য ধর্ম সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, শত শত পুলিশ মারা গিয়েছে, আপনার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটাকে বুঝতেই পারবে না ইন্টারন্যাশনাল অডিয়েন্স, বিশেষ করে যারা বাংলাদেশ সম্পর্কে বেশি কিছু জানেন না। এটা কিন্তু একটা সাংঘাতিক রকম মিস রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্ট। এটা পড়লে মনে হয়, এই রিপোর্টটা পড়লে মনে হয় বা দেখলে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 1400 মানুষ মারার জন্য দায়ী। অথচ এই যে জুলাই আগস্ট, না তো সামারের কথা বলেছেন, জুলাই আগস্ট সেপ্টেম্বর যাই বলেন, ওই সময় যে এত কিছু ঘটনা ঘটে গেল, এটা কিচ্ছু কোন রেফারেন্স ঠিকঠাক মতো নাই, কিছুই নাই। এক ছোট করে বলা হয়েছে 44 জন পুলিশ মারা গিয়েছে, অথচ ইংরেজিতে আপনার পাবলিশড নিউজ পেপারে এসেছে শত শত পুলিশ মারা হয়েছে। তো এটা তো আপনার দায়িত্ব ছিল আপনার ওই বিবিসি জার্নালিস্টের, যে ওই রিপোর্টটা কোট করা। এনিওয়ে, যেটাতে যাচ্ছি, হোয়াট নেক্সট আসলে বিবিসিতে এই কমপ্লেনটা যদি ওনারা একটা রেসপন্স আমাকে দিবেন, নিশ্চিতভাবেই এটা হবে। ওই রেসপন্সে যদি আমি খুশি না হই বা স্যাটিসফাইড না হই, আমি আপিল করতে পারি। তাতেও যে সিদ্ধান্ত হবে, তাতেও যদি আমি খুশি না হই, আমি অফকমের কাছে নিয়ে যেতে পারবো, এবং অফকম যে রেগুলেটরি বডি, ওনাদেরকে আমি এভিডেন্স সহ সবকিছু প্রেজেন্ট করব, এবং অফকম একটা ইয়েতে আসবে, একটা সিদ্ধান্তে আসবে যে ব্যাপারটা কি। এবং আমি নিশ্চিত যে এখানে বিবিসি জার্নালিস্টদের কোড অফ কন্ডাক্ট ব্রিচ করেছে, সংবাদ মাধ্যমের কোড অফ কন্ডাক্ট ব্রিচ করেছে, রেগুলেশন ব্রিচ করেছে। ওই যে বললাম ইম্পার্শিয়াল ছিল, রাইট অফ রেসপন্স করার অধিকার দেয়নি, প্রেজেন্ট করেছে এজ ইফ একটা সাইডের কথা মানুষ বুঝতে পারবে, কিন্তু আরেকটা সাইডের কথা মানুষ আসলে হয়তো বুঝবেই না বা ভাববেই না। তো এই ব্যাপারগুলো আমি নিশ্চিত প্রতিষ্ঠিত করতে পারবো। কিন্তু একটা বড় ব্যাপার কি জানেন, এই যে একটা ফ্লড রিপোর্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে যে একটা রং পারসেপশন বিবিসি দিল বা মানুষ পেল, এই ধরনের অনৈতিক জার্নালিজমের কারণে, এতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম বিশ্বব্যাপী ক্ষুণ্ণ হয়েছে। কারণ এটা তো ইংরেজিতে হয়েছে, আপনার এই রিপোর্টটা, যেটা বিবিসি ভিডিওটা হয়তো বাংলায়, কিন্তু রিপোর্টটা হচ্ছে ইংরেজিতে। না, ভিডিও ইংরেজিতে হয়েছে, বাংলায় হয়েছে, আবার ইংরেজিতে হয়েছে। হ্যাঁ, তো এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটা বড় ডিফেমেশনের ক্লেম থাকতে পারে এই বিবিসির বিরুদ্ধে, আমি মনে করি আছে এখানে। তো বিবিসি এবং এই ধরনের প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান, মাঝে মধ্যে কিন্তু আমরা দেখি এই ধরনের কাজ করে বসে, রেগুলার করে আমি বলবো না, এরা রেগুলার করলে পৃথিবীর এত বড় প্রতিষ্ঠান হতে পারতো না। এরা বড় প্রতিষ্ঠান বলে এদের দায়িত্বও কিন্তু অনেক বেশি। তো এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজ যখন করে, ইউকে হাইকোর্টে মামলায় মাঝে মধ্যে ওনারা ফাইন দিয়ে জরিমানা খায়, এবং এটা $1 মিলিয়ন কোটি কোটি টাকার হয়ে যায়। তো দেয়ার ইজ এ পসিবিলিটি ভবিষ্যতে যে এদের বিরুদ্ধে একটা ডিফেমেশনের মামলাও হতে পারে, কারণ ওনারা এই ধরনের ফ্লড রিপোর্টের মাধ্যমে, আমি বলতে চাই যে পক্ষপাতিত্বমূলক রিপোর্টের মাধ্যমে, আনপ্রফেশনাল রিপোর্টের মাধ্যমে, আনএথিক্যাল রিপোর্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সুনামের অনেক ক্ষতি করেছেন। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এগুলো নেক্সট ঘটতে পারে আমার যেটা মনে হয়।